এই পরিবর্তিত পরিস্থিতিতে যে বার্তাটি আবার হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে জানান দেওয়া হলো যে র্যাবের উপর যে নিষেধাজ্ঞা সেটি প্রত্যাহার হচ্ছে না, অর্থাৎ একেবারে কিছু বার্গেনিং চিপ রেখে দেওয়ার কাজটি হলো এবং সেই সঙ্গে দৃষ্টিটা দেওয়া হলো ডোমেস্টিক ইস্যুর চাইতে স্ট্র্যাটেজিক লং টার্ম এবং যাকে বলি আমরা ইন্দো প্যাসিফিক ইস্যুস তার উপর। বাংলাদেশে ডোনাল্ড লুর সফর নিয়ে আপনার মন্তব্য কি? ধন্যবাদ। আসলে যেটাকে আমরা 180 ডিগ্রি সমারসল্ট বলি, সেটা না বলে বলা যায় 160 ডিগ্রি সমারসল্টে চলে গেছে বাইডেন প্রশাসন বাংলাদেশের নিরিখে। আপনার নির্বাচন পূর্বকালে এবং নির্বাচনের অব্যাহত পরে যে অবস্থানটা ছিল, অর্থাৎ 7 জানুয়ারি ইলেকশনের পরের দিন 8 জানুয়ারি মধ্যরাতে তারা জানান দিলেন তাদের দৃষ্টিতে এবং কোট করলেন তাদের অবজারভারদের যে তারা মনে করেন না নির্বাচনটি ফ্রি এবং ফেয়ার হয়েছে। তারপর দীর্ঘ বিরতি দিয়ে তাদের যেই লোকজন ডেপ্লয়েড ছিলেন অন দ্য গ্রাউন্ড, আইআরআই এনডিআর যৌথ টিম, তারা একটা প্রতিবেদন হাজির করলেন যেটা একটু ক্রিটিক্যাল, কিন্তু একেবারেই যেটাকে বলে আউটরাইট রিজেকশন তেমনটি বলা যাবে না। এবং তারপর থেকে আপনার মার্কিন প্রশাসনের পক্ষ থেকে যে ওভারচারগুলো দেখানো হয়েছে তা ক্রমে মনে হয়েছে কনসিলিয়েটরি। এবং ডোনাল্ড লু মহোদয় এসে যেটি প্রথমে আমাদের জানান দিলেন যে যেই 6-7 জনকে তারা সিভিল সোসাইটির রিপ্রেজেন্টেটিভ হিসেবে এর আগে আপনার কনসালটেশনের জন্য ডাকতেন, তাদেরকে এবার ওই অর্থে তাদের সঙ্গে মোলাকাত করেননি। একেবারে নতুন প্রজন্মের লোকজনের সঙ্গে শোল্ডার আপ করার চেষ্টা করেছেন, এমনকি ক্রিকেট দল তাদের সঙ্গে ফটো সেশন করেছেন এরকম। অর্থাৎ ভবিষ্যৎ বাংলাদেশের উপর তারা জোর দিতে চান, ভবিষ্যৎ প্রজন্মের উপর জোর দিতে চান, লিগেসিটা হয়তো ওইভাবে আঁকড়ে ধরে থাকতে চান না। আর ডোনাল্ড লুর সফরকে সামনে রেখে আপনার রেজিম বিরোধী যেই এলিমেন্ট যারা সক্রিয় মাঝখানে কিছুটা নিষ্ক্রিয় হয়ে গিয়েছিলেন তারা আবার সরব হয়েছিলেন। তো এই পরিবর্তিত পরিস্থিতিতে যে বার্তাটি আবার হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে জানান দেওয়া হলো যে র্যাবের উপর যে নিষেধাজ্ঞা সেটি প্রত্যাহার হচ্ছে না, অর্থাৎ একেবারে কিছু বার্গেনিং চিপ রেখে দেওয়ার কাজটি হলো এবং সেই সঙ্গে দৃষ্টিটা দেওয়া হলো ডোমেস্টিক ইস্যুর চাইতে স্ট্র্যাটেজিক লং টার্ম এবং যাকে বলি আমরা ইন্দো প্যাসিফিক ইস্যুস তার উপর। ব্যস্ত সফর ছিল ডোনাল্ড লু মহোদয়ের। আমার জানা মতে আপনার নূর খান মহোদয়, যিনি গ্লোবাল 10 জনের একজন, তার সঙ্গে বৈঠক হয়েছে এবং তিনি তো এখন আর ওই অর্থে ডোমেস্টিক অ্যাক্টর বলা যাবে না, তিনি গ্লোবাল অ্যাক্টরে পরিণত হয়েছেন। তো সেই জন্যে লিগেসির একটা সূত্র ওনার মাধ্যমে প্রিভেইল করছে, বাট নতুনতর এলিমেন্টদের সঙ্গে ইন্টারাকশনের মধ্য দিয়ে ডোনাল্ড লু জানিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন যে মার্কিনিরা আমরা যেটা জানি দর্শনগতভাবে আপহোল্ড করে প্র্যাগম্যাটিজম, তারা প্র্যাকটিক্যাল, ডাউন টু আর্থ, প্র্যাগম্যাটিক। এই ওল্ড লিগেসির অংশ হিসেবে যে ইস্যুগুলো আছে সেগুলো আঁকড়ে ধরে তারা স্মৃতি রোমন্থন করতে চায় না। আর যে বিষয়টা সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে বছর নির্বাচন আছে, ভারতে নির্বাচন চলমান, আমরা দেশব্যাপী উপজেলা নির্বাচনের মধ্যে ব্যাপৃত আছি। এমনকি আপনার এই যে 5 জুন যেদিন শেষ ধাপ আপনার নির্বাচনের, সেই দিনই আবার আপনার শৈলকুপা অর্থাৎ ঝিনাইদহ 1 আসনে উপনির্বাচন আছে।
তো এই নির্বাচনের যে বার্তাটা ইতিমধ্যে আমরা প্রিন্ট মিডিয়ায় এবং ইলেকট্রনিক মিডিয়ার নজরে পড়তে দেখেছি, সেটি হচ্ছে আপনার বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়ার সম্ভাবনা এবং আশঙ্কা। এবং এটি আপনার প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত করবার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু সুকন্যা দেশরত্ন জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কৌশল অবলম্বন করেছিলেন 7 জনের নির্বাচনের ক্ষেত্রে, যার মাধ্যমে 62 জন নির্বাচিত হয়ে আসলেন দলের প্রতীক যাদের বরাদ্দ করেছিল তাদের হারিয়ে, এবং পরবর্তীতে ট্রেজারি বেঞ্চে না বসে অপোজিশন বেঞ্চে তারা স্থান করে নিয়েছেন। সেই এলিমেন্টটা আবার নতুন করে ধারাবাহিকতা বজায় রাখার বদলে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা দেখা দেবে যদি ঝিনাইদহ 1 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতাকে নির্বাচিত হন, অথবা ডামি ক্যান্ডিডেটরা বহাল থাকেন, নামকা ওয়াস্তে একটা প্রতিদ্বন্দ্বিতার তাত্ত্বিক আপনার মঞ্চায়ন হয়। সেই জন্যে প্রতিটি উপনির্বাচন খুব গুরুত্বপূর্ণ। যেমন 12 ফেব্রুয়ারি তারিখে ধামইরহাট পত্নীতলা অর্থাৎ নওগাঁ 2 আসনে যে নির্বাচনটি অবশিষ্ট ছিল 7 জানুয়ারির নির্বাচনে ওই তারিখে আয়োজন করা যায়নি মৃত্যুজনিত কারণে, সেরকম একটি আপনার মঞ্চায়ন আমরা দেখার জন্য অপেক্ষায় আছি এই 5 জুন তারিখে। তো উইল হোপ ফর দ্য বেস্ট। আশা করি প্রতিনিধিমূলক নির্বাচন শেষ পর্যন্ত আয়োজন করা যাবে এবং আপনার নানান পারসুয়েশনের মাধ্যমে ক্রেডিবল প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বসিয়ে দেওয়ার যে প্রচ্ছন্ন প্রচেষ্টা তার অবসান ঘটবে। ডোনাল্ড লু অনুরোধ করেছে বাংলাদেশ সরকারের কাছে বকেয়া দ্রুত পরিশোধের। অনেকে বলছে মার্কিন এই দূত মূলত টাকা পাওনা পেতেই বাংলাদেশে সফর করেছেন। দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্র বড় ক্যানভাসের একটা পরিসরে আছে। তারা ছোট্টখাট্ট একটা ইস্যু নিয়ে আপনার ব্যাপৃত থাকবার মতো দেশ নয়, এবং তারা আপনার পলিসি যে ম্যাটার সেইখানে আপনার 180 ডিগ্রি সমারসল্টে নর্মালি যায় না, যেটা আমি আগে উল্লেখ করেছি, হয়তো 160 ডিগ্রি সমারসল্টে গেছে, কিন্তু ওই উপকরণগুলো অবশিষ্ট রেখে দিয়েছে। যেমন ট্রেজারি ডিপার্টমেন্টের দোহাই দেয়া হয়েছে র্যাবের স্যাংশন ওঠানোর ক্ষেত্রে ইত্যাদি। সালমান এফ রহমান বলেছেন, ডোনাল্ড লু জানিয়েছেন র্যাবের উপর নিষেধাজ্ঞা তুলে দেওয়া হবে, কিন্তু মার্কিন মুখপাত্র বেদাস্ত প্যাটেল বলেছেন সালমানের তথ্য সঠিক নয়। এটা কিভাবে দেখেন? দেখুন, আসলে মুশফিক ফজলের মতো ব্যক্তি যারা আপনার তাৎক্ষণিক এই প্রেস ব্রিফিংয়ে অবস্থান করে প্রশ্ন ছুড়ে দেন, তাদের তাৎক্ষণিকতার উপাদানটা আপনার বিবেচনায় নিতে হবে। একজন যিনি স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে ব্রিফিংয়ে হাজির থাকছেন, তিনি সেরকম তাৎক্ষণিক উত্তরই প্রদান করেন। সুতরাং এইটাই শেষ কথা কিংবা এটাই বেদবাক্য, সেই হিসাবে বিষয়টা দেখা ঠিক হবে না। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changeTV.press আগামী 1 জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী। আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changeTV.press মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। 1 জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই। চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে
ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে এই আশাবাদ ব্যক্ত করি। আমি শুনে খুবই খুশি হয়েছি। চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে। তাছাড়াও দেশের অর্থনীতি, রাজনীতি বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে। আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে।